ছলাৎ ছল ছলাৎ ছল ছলাৎ ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। নদীর স্রোতের মতো গল্পের ধারা নেমে আসবে শ্রোতাদের কানে এবারের পেখমের অনুষ্ঠানে। নমস্কার। পৃথিবী একটা কঠিন অসুখে ভুগছে। এক মারণ ভাইরাসের দাপটে আমরা গৃহবন্দী হয়ে রয়েছি প্রায় অনেক দিন, আর তার ফলে একটা মানসিক অবসাদের শিকার হয়ে পড়ছি। সেই অবসাদ থেকে দূরে থাকার জন্য ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন শিল্প সৃষ্টির সাহায্যে আমরা আমাদের মন ও মননকে একটু ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি অবিরত। আর সেই লক্ষ্যেই বা সেই উদ্দেশ্যেই পেখম সম্প্রতি ৪২ জন সুপরিচিত বাচিক শিল্পী ও ৬ জন কৃতি কবিকে নিয়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে স্মরণ করে শঙ্খধ্বনি নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেটি শ্রোতা মহলে প্রভূত সাড়া ফেলেছে। আর সেই লক্ষ্যেই বা সেই উদ্দেশ্যেই পেখম আবারও অল্প কথার গল্প বাসর নামে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে অনুগল্প ও ছোট গল্প পাঠের আয়োজন রয়েছে। সেই অনুষ্ঠানে সুপরিচিত বিশিষ্ট বাচিক শিল্পীরা তাঁদের উপস্থাপনায় সমৃদ্ধ করবেন আমাদের। চলে আসি অনুষ্ঠানে। আজ পঞ্চম পর্ব। এই পর্বের শুরুতেই আমরা শুনব এ সময়ের সুপরিচিত বাচিক শিল্পী দেবাশিস নন্দীর কণ্ঠে প্রসূন স্বর্ণকার রচিত কৃতি কলিগ গল্পটি। আজকের গল্প কৃতি কলিগ। গল্পের লেখক প্রসূন স্বর্ণকার। গল্প কৃতি কলিগ। রিসেপশনে বসে বাসু সিগারেট টানছিল। অমিতকে দেখে লাফ দিয়ে এগিয়ে এলো। এই অমিতদা, তোর জন্য ওয়েট করছিলাম। কেন? আজ আর অফিস করতে হবে না, জাস্ট বায়োমেট্রিক মেরে চলে আয়। সে আবার কি? টেবিলে আর্জেন্ট কাজ আছে, তাছাড়া নাদ্দাকে বলতে হবে। নাদ্দাকে আমার বলা আছে, তাছাড়া তুই এমনি আজ কাজ করতে পারবি না, সিদ্ধার্থ এসেছে। বরং আমার সাথে কাশীপুর চল। সিদ্ধার্থর কথায় অমিতের মুখে বিরক্তির রেখা ফুটে উঠল। মোস্ট ডিস্টার্বিং। দিনটাই আজ বরবাদ হয়ে গেল। আর কিছু জিজ্ঞাসা করল না সে। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে আঙুল ঢুকিয়ে উপস্থিতির স্বাক্ষর রেখে বাসুর সাথে অফিস গাড়িতে চড়ে বসল। রিসেপশনের পর থেকে দোতলার সিঁড়ি দুদিকে ঘুরে গেছে, উইং 1, উইং 2। বাসু একদিন চাকরির পরীক্ষা দিয়ে ক্লার্ক গ্রেড 2 হয়ে ঢুকেছিল। তারপর ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে দিতে ক্লার্ক গ্রেড 1 হয়ে এখন সেকশন ইনচার্জ। এই পরীক্ষার জন্য অমিতের কাছে ও কৃতজ্ঞ। প্রিপারেশনের ব্যাপারে অমিতের হেল্প না পেলে ও উন্নতি করতে পারত না। কিন্তু অমিত নিজে কখনো পরীক্ষায় বসেনি, কারণ উন্নতি মানেই বাইরে পোস্টিং। বাসুও যেমন বছর 6 কোচবিহার, দিনাজপুর করে এই মাসাষ্টেক হলো কলকাতায় পোস্টিং হয়েছে। অমিতের পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয়। ওর ফ্যামিলিতে সমস্যা আছে, পাছে বাইরে যেতে হয় সেই ভয়ে কোনোদিন ডিপার্টমেন্টাল পরীক্ষাতেই বসেনি সে। কিন্তু বাসু জানে যে অমিত জিনিয়াস, MA পাস, অঙ্ক ইংরেজিতে সার্ফ মাথা। শুধু তাই নয়, বই ছাড়া অন্য কিছুতে আগ্রহ নেই তার। পড়ে, ভীষণ পড়াশোনা করে। সেই জন্য সেকশনে সবার চোখে ওর প্রতি একটা শ্রদ্ধা কাজ করে। এমনকি সেকশন অফিসার GC নাথ পর্যন্ত ওকে আলাদা চোখে দেখেন। বেচারির বাড়ির অবস্থা একসময় ভালোই ছিল। বাবার হুঁশিয়ারির দোকান, দাদা সরকারি অফিসে ভালো পোস্টে চাকরি করত। হঠাৎ দাদা রেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই সংসারে দুর্যোগ নেমে আসে। বাবার ব্যবসার প্রতি উৎসাহ চলে যায়। সারাদিন কেমন থম মেরে বসে থাকেন। বাবা, মা, ছোট বোন, বৌদি, ভাইঝি
সব নিয়ে ল্যাজগোবরে হয়ে যায় অমিত। দিন রাত টিউশনি করে চলতো। তারপর অনেক কষ্টে চাকরির পরীক্ষা দিয়ে এই চাকরিটা পায়। খুবই নিম্ন আয়ের চাকরি, তবু তো একটা দিশা। গত বছর বোনের বিয়ে দিয়েছে। এতদিনে যেন একটু নিজের কথা ভাববার সময় পেয়েছে। এবার একটু সিদ্ধার্থকে চেনায়। সিদ্ধার্থ হলো ময়দান কাঁপানো ফুটবলার সিদ্ধার্থ ভট্টাচার্য। খেলার জন্যই চাকরিটা পেয়েছে। মাসের মধ্যে একদিন কি দুদিন অফিসে আসে। সেই সেকশনে হুল্লোড় তুলে দেয়। ওর কিছু ফ্যান আছে সেকশনে, তারা ওকে গোল হয়ে ঘিরে ধরে। সিদ্ধার্থ হাত পা নেড়ে ওর অভিজ্ঞতার গল্প বলে। বিদেশ ভ্রমণ, মদ, মেয়ে মানুষ, বিদেশি গাড়ি, হোটেল, বিগ বাজার, অফুরন্ত ভোগী জীবনের গল্প। অমিতের খেলায় কোনো আগ্রহ নেই। সে এক কোণে টেবিলে মুখ গুঁজে কাজ করে। বলতে কি, সিদ্ধার্থর টেবিলটা তাকেই সামলাতে হয়। সিদ্ধার্থ এতে কৃতজ্ঞ তো হয়ই না, বরং ওকে বিষ চোখে দেখে। ও প্রমাণ করতে চায় যে এই সব পাতি কাজ করে সময় নষ্ট করতে চায় না বলেই কাজ করে না, নইলে এসব তার কাছে 2 মিনিটের ব্যাপার। এই যে সেকশন শুদ্ধ সবাই অমিতকে রেসপেক্ট করে, এটা কেন কে জানে, সে খুব হিংসে করে। গত বছর অফিসে অমিত বেস্ট ওয়ার্কার অব দ্য ইয়ার প্রাইজ পাওয়ার জন্য হিংসেটা আরও বেড়ে গেছে। সোজাসুজি আক্রমণ করতে সাহস পায় না, কারণ উইং 1-এর সেকশন অফিসার নাথবাবু, উইং 2-র সেকশন অফিসার বাসুদেব মাইতি সবাই অমিতের সাহিত্য জ্ঞান, ইংরেজি ভাষায় দখল, ক্যালকুলেশনে পারদর্শিতার ভক্ত। শুধু সাগরেদদের নিয়ে দূর থেকে আওয়াজ দেয়, একটা যদি কারো কারো মতো বৌদি পেতাম তো বিয়েটা সারা কে করতো। কিবা কিছু পাবলিক মেয়েরই গুপি যন্ত্র বিয়ে না করে বিয়ের আনন্দ ভোগ করছে। কখনো গান ধরে, ঝিলেলে ঝিলেলে বৌদির প্রেমে গিলেলে ইত্যাদি। অমিত মাথা নিচু করে কাজ করে, কিন্তু তার মাতৃপ্রতিম বৌদি সম্বন্ধে এসব অশ্লীল ইঙ্গিতে কান লাল হয়ে ওঠে তার। বাসু ইউনিয়ন করা ছেলে। অমিত কিছু না বললেও সিদ্ধার্থর এই টিচিং ঠিকই তার কানে পৌঁছে যায়। অমিতকে ধরে, অমিতা, বোনের তো বিয়ে হয়ে গেল, এবার তুই একটা বিয়ে কর। তোর বাড়ি সেদিন গেছিলাম, বৌদিও তোকে বিয়ের ব্যাপারে রাজি করাতে বলল, তুই নাকি কিছুতে রাজি হচ্ছিস না। ভয় লাগে। বাড়ির অবস্থা তো জানিস, সব নড়বড়ে লোক। আজকালকার মেয়েরা বিয়ের 2 দিন পরেই আলাদা থাকতে চায়। সে ভার আমার উপর ছেড়ে দে, সব জানিয়ে শুনিয়ে বিয়ে হবে। আমার একটা চেনা মেয়ে আছে জানিস, আমার এক বান্ধবীর দুঃসম্পর্কের দিদি, বাংলা সাহিত্যের ডক্টরেট, ডক্টর শাশ্বতী মিত্র, স্কুল মাস্টারি করে। বাবা লজেন্স ক্যাডবেরি ডিস্ট্রিবিউটার। অল্প বয়সে স্বাধীন জীবন বাইছিল। সেই এক শ্রেণীর মেয়ে আছে না, বিয়ে মানে দাসত্ব, সংসার মানে পরাধীনতা। আসলে বাবা মা তেমন লেখাপড়া না জানলেও বাড়ির এক ছেলে মেয়ে যেমন নিতম্ব পক্ষ হয় আর কি, এই করতে গিয়ে বয়সটা বাড়িয়ে ফেলেছে। এত দিনে বিয়েতে মত হয়েছে। ও আমি একটা পাতি কেরানি। ছাড় তো, তোর মতো ফান্ডাওয়ালা ভালো ছেলে লাখে একটা মেলে। সুযোগ মতো তোর সাথে একদিন আলাপ করিয়ে দেব। সত্যি কথা বলতে কি, বাসু দেখলো আজই মহেন্দ্রক্ষণ। অমিতকে সিদ্ধার্থর অত্যাচার থেকে বাঁচানোও যাবে, আবার শাশ্বতী মিত্রর সঙ্গে আলাপ করিয়েও দেয়া যাবে। তাই কাশীপুর গোডাউন ভিজিট করার ছুতো করে অমিতকে নিয়ে ফড়িয়াপুকুরে শাশ্বতী স্কুলে শটান চলে এলো। পিয়ন ওদের বসতে দিল যে ঘরে, সে ঘরটার এক কোণে বাতিল ফাইল, ভাঙা ব্ল্যাকবোর্ড, খারিজ কম্পিউটার কিবোর্ড ইত্যাদি, পাশে একটা টেবিল, খানচারেক চেয়ারও রয়েছে, মাথায় পাখাও ঘুরছে। বোঝা যায় যে ঘরটা মাল্টিপারপাজে ব্যবহার হয়। বসেই আছে, শাশ্বতী আর আসে না। হুসা বলি বাসু একটা সিগারেট ধরিয়ে ফেলল, আর সঙ্গে সঙ্গেই ঘরে শাশ্বতী প্রবেশ করলো।
অনেকক্ষণ বসিয়ে রেখেছি না? না না ঠিক আছে। বাসু বুটের গোড়ালি দিয়ে টিপে সিগারেটটা নিভিয়ে ফেললো। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। পরিচয় করিয়ে দিই, আমার কুলিক অমিত রঞ্জন বসু। আর অমিতদা, এই হলো শাশ্বতীদি, একজন স্বনামধন্য ঔপন্যাসিক, প্রাবন্ধিক, আবার কবি। দুজনে পরস্পরের দিকে তাকিয়ে হাতজোড় করে। অমিত মুখচোরা মানুষ, কথা খুঁজে নিয়ে বলে, আপনাকে বোধহয় অনেক ক্লাস নিতে হয়। ক্লাস? শাশ্বতী হাসে, চেহারাটা একটু ভারীর দিকে, গোলগাল মুখে হাসিটা চওড়া দেখায়। আর স্কুলে কতদিন আসতে পারি যে ক্লাস নেব? একটা না একটা সভা সম্মেলন লেগেই থাকে। এই তো কালকেই তো দিন তিনেকের জন্য গুয়াহাটি যেতে হবে, একটা সেমিনারে অ্যাটেন্ড করতে হবে। একটা দুস্থ মার্কা কলিগ আছে, নীলিমা শর্টখেল, স্বামী বেকার, আবার হার্টের রোগও আছে। আমি না থাকলে নীলিমাই আমার ক্লাসগুলো ম্যানেজ করে, খাতা ফাতাগুলো লেখে, একটু পয়সা করি খসে। ওকে না দেখলে আমায় সুবিধা দেবে কেন? অন্য কলিগদেরও হাতে রাখতে কারণে অকারণে গেলাতে হয়। আজকেই তো ফিস্টের আয়োজন করতে গিয়ে এখানে আসতে দেরি হয়ে গেল বলে বাসুর দিকে তাকিয়ে চোখ টেপে শাশ্বতী, বাংলা সাহিত্যটাকে তো যে করেই হোক বাঁচাতে হবে। কি বল বাসু? শরীরটা যেন ঝনকে উঠল অমিতের। সিদ্ধার্থ, এ আর এক সিদ্ধার্থ। দায়িত্ব কর্ম কলিকের কাঁধে চাপিয়ে বাইরের পৃথিবীতে নাম কুড়োচ্ছে। অশোভনভাবে হঠাৎ উঠে পড়ে সে। আমি চললাম বাসু, অফিসে একটা জরুরি কাজের কথা হঠাৎ মনে পড়ে গেল। বাসু অবাক, আরে শাশ্বতীদির সাথে ভালো করে আলাপই তো হলো না তোর। আরেকদিন। সরি ম্যাডাম, এক্সকিউজ মি, আজ আসি। বাসু আয়। বলতে কি বাসু আসছে কি আসছে না তা না দেখেই অফিসের গাড়িতে গিয়ে বসলো অমিত। এখন যার কণ্ঠে আমরা গল্প শুনব, তিনি আমাদের অত্যন্ত কাছের খুব প্রিয় বাচিক শিল্পী শ্রাবন্তী ঘোষের কণ্ঠে শুভ্রা রায়ের লেখা সাহিত্যপ্রেমী গল্পটি। পেখম রেডিও আয়োজন করেছে অল্প কথার গল্প বাসর শীর্ষক একটি অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে আজকে যে অনুগল্পটি আমি এখানে পাঠ করে শোনাবো সেটি লিখেছেন আমারই এক বন্ধু শুভ্রা রায়। গল্প সাহিত্য প্রেমী। শ্বেতবলাকার উদ্যোগে চন্দননগরে গল্প পাঠের আসর বসেছে। স্বনামধন্য পতিতযশা সাহিত্যিকদের সমাগমে উঠতি নবীন লেখকদেরও আহ্বান করা হয়েছে। দুর্গাপুর থেকে লগ্নজিতা মল্লিক ফেসবুক মারফত খবর পেয়ে এসেছেন সাহিত্য সভায়। এসেই গল্প পাঠে নিজের নাম নথিভুক্ত করে সভাকক্ষের একটা চেয়ারে অপেক্ষা করছেন। সভাকক্ষের কানায় কানায় দর্শকের ভিড়, তার মধ্যে অধিকাংশই প্রবীণ ও নবীন লেখক। স্টেজ থেকে এক এক করে লেখকদের ডেকে নেওয়া হচ্ছে। তারা নিজ লেখা গল্প পাঠ করে নেমে আসছেন। লগ্নজিতা বেশ কিছুক্ষণ লক্ষ্য করে যে বিখ্যাত লেখকেরা স্টেজে উঠলে হাততালির সমারোহ দেখা যাচ্ছে। দর্শকগণ মন দিয়ে ওনাদের পাঠ করা গল্প শুনছে। কিন্তু অনামী লেখকেরা স্টেজে উঠলেই দর্শক মণ্ডলী নিরুত্তাপ। প্রথম সারিতে বসা বিখ্যাত সাহিত্যিকেরা সেই সময় নিজেদের মধ্যে গুঞ্জনে ব্যস্ত। সামনে স্টেজে নবীন লেখক তার গল্প পাঠ করছেন, সেদিকে বিন্দুমাত্র আগ্রহ নেই কারোর। কিছুক্ষণ পরেই লগ্নজিতার নাম ডাকা হলে লগ্নজিতা স্টেজে উঠেই অভ্যাগতদের উদ্দেশ্যে বলেন, আমি লগ্নজিতা মল্লিক, সাহিত্যের আঙিনায় নবীন, লেখালেখির ভাবনায় আবিষ্ট, আপনাদের সকলের ভালোবাসার আশাকাঙ্ক্ষী। আমার গল্পের নাম সাহিত্যপ্রেমী। লগ্নজিতা পাঠ শুরু করে। সামনের দর্শকাসন অন্যমনস্ক ও গুঞ্জরিত।
গুঞ্জনের আওয়াজে লগ্নজিতা এবার অন্য মনস্ক, মুখ তুলে দর্শক আসনের দিকে তাকায়। মুহূর্তের মধ্যে তার স্বতঃস্ফূর্ততা কোণঠাসা হয়ে যায়। এবার লগ্নজিতা গল্প পাঠ বন্ধ করে এক নাগারে অ আ ক খ গ ঘ চন্দ্রবিন্দু অবধি পাঠ করতে থাকে। দর্শক মণ্ডলী স্তব্ধ। মিনিটখানেক বলার পরে স্টেজ থেকে নেমে আসতে যায় লগ্নজিতা। তখনই একজন প্রখ্যাত লেখক চিৎকার করে বললেন, এটা কি ফাজলামোর জায়গা নাকি? কি বলে নেমে যাচ্ছেন আপনি? লগ্নজিতা আবার মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ায়, বলে, সাহিত্য চর্চা আমার ভালোবাসা, চাহিদা নয়। পারলাম না আমার ভালোবাসাকে অকারণে অবহেলার মুখাপেক্ষী করতে। নমস্কার। মাঝে মাঝে কিছু প্রতিবাদের দরকার হয়ে ওঠে। পিছনের সারি থেকে একজন নবীন লেখক উঠে দাঁড়িয়ে বললেন, দিদি, আপনার পাঠ করা গল্প আমাদের বেশ ভালো লেগেছে। এরপরেই দর্শক আসনের পিছন সারির হাততালিতে সভাকক্ষ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ শিল্পী আমাদের অত্যন্ত পরিচিত স্বনামধন্য কবি, নাট্যকার, বাচিক শিল্পী ও প্রশিক্ষক ধনঞ্জয় ঘোষাল। তার নিবেদনে রয়েছে তাঁরই লেখা গল্প উঁচু টাওয়ারের গপ্প। পেখম আয়োজিত অল্প কথার গল্প বাসর, এইরকম একটি শিরোনামে তারা অনুগল্প পাঠের আয়োজন করেছেন। এই আসরে আমি আমারই লেখা একটি অনুগল্প পাঠ করব আজকে। আমি ধনঞ্জয়। আমার গল্পের নাম উঁচু টাওয়ারের গপ্প। শহর জুড়ে হই হই রব, তোরণ তৈরি হবে। ওয়ারফেয়ারের প্রবেশপথ বলা যায়। তরুণটি হবে সম্পূর্ণ লোহার, মাথা ছাড়িয়ে যাবে সবার। পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার। শহরের যে কোনো জায়গা থেকে দেখা যাবে এই তরুণটিকে। চোখ এই স্থায়ী তরুণের দিকে যাবেই যাবে। হেঁটে ফিরে চলতে ফিরতে সবসময় এই লোহার খাঁচাটি নজর কাড়বে। একে তরুণ তাই লোহার। সে হলেও না চলতো, কিন্তু এটাই যে এ যাবৎ সবচেয়ে উঁচু তরুণ বলে বিবেচিত হবে। অথচ এ ধরনের লোহার জবরজং খাঁচা এই শহরের ঐতিহ্যের সঙ্গে একদমই যায় না। এখানে স্নিগ্ধ যে বিষয়টি ছিল, তাকে কবরে পাঠানোর বন্দোবস্ত করেছে কয়েকজনে মিলে। এ শহর কি তবে ভুলে গেল তরুণ তৈরি হবার 100 বছর আগে ঘটে গিয়েছিল বিপ্লব? যে বিপ্লব ইতিহাসের পাতায় এনে দিয়েছিল নতুন স্বপ্নের সৌধ? না 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 না, হতে পারে না। এ শহর ছবির, এ শহর কবিতা ও কবির, এ শহর থিয়েটারের। এখানে ক্যানভাস চলে, আর্দ্র ঠোঁটের চুম্বনে ভেসে যায় যে শহর, সেখানে লোহার খাঁচা মাথা তুলে দাঁড়াবে, এটা মেনে নেওয়া যায় না। জনমত গড়ে তোলা দরকার, প্রতিবাদ হওয়া দরকার। থামিয়ে দেওয়া হোক এমন তরুণ তৈরির কাজ। প্রায় 100 জন লেখক, চিত্রকর, আলোচক সমবেত হয়ে প্রতিবাদপত্র প্রকাশ করলেন। সেই মানুষটি ইতিমধ্যেই পরিচিত তার ছোট গল্পের জন্য। সারা বিশ্ব তার ছোট গল্পের প্রতি নতজানু। সেই রাশভারী লেখকটি সবচেয়ে বেশি সোচ্চার হলেন। তিনি কল্পনায় মানিয়ে নিতে পারছেন না এমন একটি লোহার তরুণের নির্মাণ। একসময় তরুণ তৈরি হয়ে গেল। গেট খুলে দেওয়া হলো সকলের জন্য। তরুণের শীর্ষে ওঠা যাবে। শীর্ষে উঠে দেখা যাবে দূরের শহর। প্রায় 100 তলা বাড়ির সমান, 1000 ফিটের মতো উঁচু তরুণ দেখছে সারা পৃথিবী। আশ্চর্য এক নির্মাণ। লোহার তৈরি, তাতে লিফট রয়েছে। 3 ধাপে পৌঁছে যাওয়া যাবে চূড়ায়। এমনকি সেখানে রয়েছে ক্যাফে। কফি নিয়ে জমিয়ে বসা যাবে তরুণের ওঠার মাঝপথে। সেই বিখ্যাত লেখকটি তরুণ তৈরির পর প্রতিদিন এখানে এসে কফি নিয়ে বসে থাকেন। তরুণের ভিতর প্রবেশ করে কিছুটা লিফটে উঠে সেই ক্যাফেটেরিয়ায় রোজই আসেন তিনি। সকলেই তাকে চেনেন। ইনি সেই পৃথিবী বিখ্যাত লেখক মোপাসা,
যিনি এই আইফেল টাওয়ার তৈরির বিপক্ষে ছিলেন, আর তিনি কিনা রোজ টাওয়ারে এসে লিফটে চড়িয়ে ক্যাফেটেরিয়ায় বসে গল্পের প্লট ভাবেন। এ এক আশ্চর্য দ্বিচারিতা। একজন সাহস করে মোপাসাকে বলেই ফেললেন, আপনি না এর বিরোধিতা করেছেন, আর আপনি রোজ এখানে এসে কফি নিয়ে। মোপাসা স্মিত হাসি টেনে বললেন, এটাই একমাত্র জায়গা প্যারিসে যেখান থেকে আইফেলকে দেখা যায় না, তাই এইটুকু সময়ে আমি এখানে এসে বসে থাকি, স্বস্তি পাই, বুঝলেন? আইফেল থেকে নেমে আসার সময় এই ঘটনাটিকেই আমার পৃথিবীর অন্যতম সেরা রসিকতা মনে হয়েছে। হয়তো এটাই প্রতিবাদ অথবা আত্মশুদ্ধি। নমস্কার। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আবার দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মন ভালো রাখুন। নমস্কার।